আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দেওয়া আছে যে 4টি মোলের কথা বলা হয়েছে এবং সেই 4টি মোলের আমাদের নিউটন সংখ্যার হিসাবগুলো করতে হবে। তাহলে দেখো যে 4টি মোলের নিউটন সংখ্যা হিসাবগুলো করার ক্ষেত্রে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 4টি মোল যথাক্রমে সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কপার। সোডিয়ামের 23 হলো কার ভর সংখ্যা, 11 হলো কার কি প্রোটন সংখ্যা। ফসফরাসের 31 হলো কার কি ভর সংখ্যা, 15 হলো প্রোটন সংখ্যা। পটাশিয়ামের 40 হলো কার কি ভর সংখ্যা, 19 হলো কার কি তার প্রোটন সংখ্যা। কপারের 63 হলো কার কি ভর সংখ্যা এবং 29 হলো কার কি তার প্রোটন সংখ্যা। যেহেতু আমাদেরকে এখানে নিউটন সংখ্যাটা বের করতে বলছে এবং ভর সংখ্যা দেওয়া আছে এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে, আমরা কিন্তু এতটুকু জানি যে ভর সংখ্যার ভিতরে বা ভর সংখ্যার মধ্যে দুটি জিনিসের যোগফল আছে, যার একটি হলো কার কি নিউটন সংখ্যা, অপরটি হলো কার কি প্রোটন সংখ্যা। তাহলে আসো দেখা যাক আমরা সেই হিসাবটি এখন কিভাবে নির্ণয় করব। আমরা জানি যে ভর সংখ্যার মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যোগফল আছে। তাহলে আমরা লিখতে পারি কোনো মোলের ভর সংখ্যা সমান সেই মোলের প্রোটন সংখ্যা প্লাস মোলের নিউটন সংখ্যা। যেহেতু আমাদের এই অংশগুলোর থেকে আমাদেরকে মোলের নিউটন সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা নিউটন সংখ্যার সমান আমরা লিখতে পারি মোলের ভর সংখ্যা বিয়োগ মোলের প্রোটন সংখ্যা। তাহলে আসো উল্লেখিত অংশগুলোর থেকে উল্লেখিত 4টি মোলের ক্ষেত্রে আমরা প্রথম যে মোলটুকু দেওয়া আছে যে দেওয়া আছে সোডিয়ামের ভর সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 23 এবং প্রোটন সংখ্যা লিখতে পারি হলো কার কি 11। সেই ক্ষেত্রে আমরা সোডিয়ামের নিউটন সংখ্যা কত পাবো, 23 মাইনাস 11 ইকুয়াল 12। তাহলে সোডিয়ামের আমাদের নিউটন সংখ্যা কত আসলো, 12। আমরা পরবর্তী মোলটির ভর সংখ্যা হলো কার কি 31, ফসফরাসের প্রোটন সংখ্যা হলো কার কি 15। ঠিক তেমনি ভাবে ফসফরাসের নিউটন সংখ্যা আমরা 31 থেকে যখন 15 বিয়োগ করে দিব তখন 16, অর্থাৎ ফসফরাসের আমাদের নিউটন সংখ্যা আসলো 16। ঠিক তেমনি ভাবে দেওয়া আছে পটাশিয়ামের ভর সংখ্যা হলো কার কি 40 এবং পটাশিয়ামের প্রোটন সংখ্যা হলো কার কি 19। সেই ক্ষেত্রে আমরা পটাশিয়ামের নিউটন সংখ্যা পাবো 40 বিয়োগ 19। তাহলে 40 থেকে 19 বিয়োগ করলে 21 আসবে, যা পটাশিয়ামের হলো কার কি নিউটন সংখ্যা। পরবর্তী যে মোলটি দেওয়া আছে তা হলো কার কি কপার। কপারের ভর সংখ্যা দেওয়া আছে 63 এবং কপারের প্রোটন সংখ্যা দেওয়া আছে 29। তাহলে কপারের নিউটন সংখ্যা আমরা পেয়ে যাব 63 মাইনাস 29 অর্থাৎ 34। আমরা এইভাবে বোর পরমাণু মডেল অনুসারে 4টি মোলের পরমাণু, তোমাদের পরবর্তী প্রশ্নটি বোর পরমাণু মডেল অনুসারে 4টি মোলের পরমাণুর গঠনের চিত্র দেখাইতে বলছে, সেখানে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে বলছে। তাহলে বোর পরমাণু মডেলটি কি ছিল এটি আমরা একটু আলোচনা করে নিয়ে আসি। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে পরমাণুর গঠন সম্পর্কে যে মডেল প্রদান করেন সেটি হলো কার কি বোর পরমাণু মডেল নামে পরিচিত। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে বা বোর পরমাণু মডেলের তিনি উল্লেখ করেছিলেন যে এরকম কিছু পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং এই অনুমোদিত কক্ষপথগুলোকে n দ্বারা আমরা প্রকাশ করি। যদি সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে তথ্যগুলো উপস্থাপন করি যেখানে n ইকাল 1 হলে পারে শক্তি স্তরটি হবে হলো কার কি কে, n ইকাল 2 হলে পারে শক্তি স্তরটি হবে l, n ইকাল টু 3 হলে শক্তি স্তরটি হবে m, n ইকাল টু 4 হলে শক্তি স্তরটি হবে হলো কার কি n,
অর্থাৎ উপরোক্ত তথ্যের উপর ভিত্তি করে 4টি মৌলের পরমাণুর গঠন চিত্র আমরা নিচে দেখাতে পারি। প্রথমে তো খেয়াল করো, সোডিয়ামের পরমাণুর গঠন। তাহলে সোডিয়াম একে আমরা সোডিয়ামের পরমাণুর গঠনটাকে আমরা এভাবে লিখতে পারি। সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আমাদের 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে আমাদের 1টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে আমরা 1টি ইলেকট্রন থাকবে। তাহলে দেখো যে আমরা এই যে অংশটুকুর কথা বলা হয়েছে সেই অংশটুকু হলো কার কি নিউক্লিয়াস, এবং এখানে যে অংশগুলো আমরা চিহ্নিত করছি সেটা হলো কার কি ইলেকট্রন। পরবর্তী অংশের ক্ষেত্রে ফসফরাসের পরমাণুর গঠন। যে ফসফরাসের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে হলো কার 8টি ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথে আমাদের 5টি ইলেকট্রন থাকবে, যেটা ফসফরাসের নিউক্লিয়াস, এবং এগুলো হলো কার কি ফসফরাসের পটাশিয়াম। পটাশিয়ামের পরমাণুর গঠন আমরা এভাবে দেখাতে পারি। পটাশিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আমাদের 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে আমাদের 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে হলো কার 1টি। কপারের পরমাণুর গঠন চিত্র এরকম যে কপারের প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে হলো কার কি 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে থাকবে হলো কার কি 18টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে থাকবে 1টি ইলেকট্রন। আমাদের পরবর্তী যে ধাপটি আছে তা মূলত সেখান থেকে বলছে হলো কার কি যে প্রদত্ত যে 4টি মৌল দেওয়া আছে সেই 4টি মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে দেখো যে পরবর্তী অংশটির সমাধান, প্রদত্ত 4টি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার ক্ষেত্রে আমরা এতটুকু লিখতে পারি, যে কোনো মৌলের বিভিন্ন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে তা মূলত 2n স্কয়ার সূত্র দ্বারা অতি সহজে আমরা নির্ণয় করতে পারি। তার মানে আমরা কোনো মৌলের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করি সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোন কক্ষপথে বা কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে তা মূলত আমরা সেটা একটি 2n স্কয়ার সূত্র দ্বারা নির্ণয় করতে পারি, যেখানে আমাদের n হলো কার কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n ইকাল 1 2 3 4 5 6 7 আরো অসংখ্য আমরা লিখতে পারি। যদি আমাদের এরকম আসে যে n ইকাল 1 হলে পারে প্রদত্ত মৌলের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে, তাহলে n ইকাল 1 হলে পারে আমরা জানবো যে সেই মৌলটির প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকবে এবং প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে সেই সূত্র অনুযায়ী 2n স্কয়ার। তাহলে 2 1 স্কয়ার তার মানে n এর মানে এখানে 1, তাহলে ইলেকট্রন থাকতেছে প্রথম কক্ষপথে হলো কার কি 2টি। n ইকাল টু 2 হলে পরে প্রদত্ত মৌলের দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকে হলো কার কি 8টি। n ইকাল 3 হলে পরে প্রদত্ত মৌলের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো কার কি 18টি। n ইকাল 4 হলে পরে প্রদত্ত মৌলের চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো কার কি 32টি। আমরা এইভাবে যে কোনো মৌলের যতগুলো ইলেকট্রন থাক না কেন কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা n এর মান ধরে এবং সেই ইলেকট্রনগুলো নির্ণয় করতে পারবো। তো দেখো মৌলগুলোর আসলে ইলেকট্রন বিন্যাস করলে পারে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পারে সোডিয়ামের মোট ইলেকট্রন ছিল কতটি 11টি। তার ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকবে। ফসফরাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে থাকবে হলো কার কি 8টি, তৃতীয় কক্ষপথে থাকবে হলো কার কি 5টি। পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি এবং সর্বশেষ কক্ষপথে থাকবে হলো কার কি 1টি। কপারের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন,
দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন এবং চতুর্থ কক্ষপথে 1টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। আমাদের পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায়, কিভাবে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে প্রতিটি প্রধান শক্তি স্তর n দিয়ে প্রকাশ করা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তর n দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরেও বিভক্ত থাকবে। তার মানে আমরা শক্তি স্তর যে n দিয়ে প্রকাশ করা হয়, এই শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরেও বিভক্ত থাকবে, কতগুলো উপশক্তি স্তরে ভাগে ভাগ থাকবে। উপশক্তি স্তরগুলো আবার কতগুলো অরবিটাল নামেও পরিচিত, অর্থাৎ উপশক্তি স্তরগুলো আবার অরবিটাল নামেও সুপরিচিত। এই অরবিটাল গুলোকে আমরা s p d f ইত্যাদি দ্বারা চিহ্নিত করি। বিভিন্ন অরবিটালের জন্য সম্ভাব্য বা মনোমান্য এত এর মান নিচে উল্লেখ করা হলো। তার মানে আমরা উপশক্তি স্তরের ক্ষেত্রে প্রথমত শক্তি স্তরগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করব এবং এই শক্তি স্তরগুলো পরবর্তীতে উপশক্তি স্তর হিসাবে বিভক্ত থাকবে। উপশক্তি স্তরগুলোকে আবার অরবিটাল নামেও চিহ্নিত করা যায়। সেই অরবিটাল, কতগুলো অরবিটাল আমরা এখানে পেয়ে থাকি, s p d f অরবিটাল আমরা পেয়ে থাকি। এখন n = 1 হলে পরে অরবিটাল থাকবে হলো কার কি, একটি। n = 2 হলে পরে অরবিটাল থাকবে হলো কার কি, দুটি। সেই দুটি হলো কার, 2s এবং 2p। n = 3 হলে পরে অরবিটাল থাকবে তিনটি। এই তিনটি অরবিটাল মধ্যে 3s, 3p, 3d অরবিটাল বিদ্যমান থাকবে। n = 4 হলে পরে অরবিটাল থাকবে হলো কার কি, চারটি। সেই ক্ষেত্রে 4s, 4p, 4d, 4f থাকবে। এখন মূল কথা হলো যে আবার আমরা এতটুকু জানি যে s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে বা s অরবিটাল কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা আমরা এখন একটু দেখে নিব। যে s অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে দুটি। p অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে হলো কার কি, 6টি। d অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে হলো কার কি, 10টি। f অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে হলো কার কি, 14টি। তাহলে দেখি যে আমাদের উল্লেখিত যে মৌলগুলো দেওয়া ছিল সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে উপশক্তি স্তর ইলেকট্রনগুলো কিভাবে বিদ্যমান থাকে। তোমরা লক্ষ্য করো যে প্রথম মৌলটি দেওয়া ছিল সোডিয়াম। তাহলে সোডিয়ামের এর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাইতে চাই, তাহলে দেখো যে সোডিয়ামের ক্ষেত্রে 1s অরবিটালে দুটি ইলেকট্রন, 2s অরবিটালে দুটি ইলেকট্রন, 2p6 অরবিটালে 6টি ইলেকট্রন এবং 3s অরবিটালে একটি ইলেকট্রন আছে। তার মানে আমরা এতটুকু দেখাতে চাই যে s অরবিটাল সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারে, p অরবিটাল সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। এই যে s p d f অরবিটালগুলো ইলেকট্রন ধারণ করতে পারে উপশক্তি স্তর হিসেবে, এটি আমাদেরকে মূলত দেখাইতে বলছে। পরবর্তীতে দেখো যে ফসফরাসের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকবে। ফসফরাসের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3pq এই 15টি ইলেকট্রন ফসফরের উপশক্তি স্তরে এভাবে বিন্যস্ত থাকবে। আরো দুটি আছে। পটাশিয়ামের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। কপারের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সমূহ। কপার 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। তার মানে s অরবিটাল দুটি ইলেকট্রন, p অরবিটাল 6টি ইলেকট্রন সর্বোচ্চ এবং d অরবিটাল সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধারণ করতে পারে।